সুপ্রিয় দর্শকগণ, আজকে আমরা ডিসকাস করব বাংলাদেশের সবচেয়ে বড় যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি আছে সেই কোম্পানিটি নিয়ে, যার নাম হচ্ছে আপনারা সবাই জানেন এতক্ষণে স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি। আমরা যখন শেয়ার মার্কেটের নাম শুনি বা শুনতাম তখনই আমরা শুনি স্কয়ার ফার্মাসিউটিক্যাল এর নাম। এই স্কয়ার ফার্মাসিউটিক্যাল কেন ইনভেস্টরদের জন্য এত প্রিয়, এখন কি এখানে ইনভেস্ট করা যায় কি না, এটার ব্যবসায় মডেল কি, এটা কোন ইন্ডাস্ট্রিতে বিলং করে, ইন্ডাস্ট্রিতে এইটার ইম্প্যাক্ট কীরকম, এই লেবার আনরেস্টের কারণে স্কয়ার ফার্মাসিউটিক্যালে কী ইম্প্যাক্ট হতে পারে, ইন ফিউচার যদি কোনো ধরনের মেডিসিনের প্রাইস বাড়ায় তাহলে স্কয়ার ফার্মাসিউটিক্যালে কী ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট হতে পারে, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা ডিসকাস করব এবং আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব, এর সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তাহলে আসুন কি যে বাংলাদেশে যদি আমরা এই জুন পর্যন্ত দেখি 2024 সাল, আমাদের বাংলাদেশে এক্সপার IQVIA এর ডেটা অনুযায়ী বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মার্কেট হচ্ছে 32,000 কোটি টাকার একটি মার্কেট, অলমোস্ট 33,000 কোটি টাকার একটি মার্কেট। এখানে স্কয়ার ফার্মাসিউটিক্যালের সেলস হচ্ছে 5,694 কোটি টাকা, এটা কিন্তু IQVIA এর ডেটা। এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালের এখন মার্কেট শেয়ার আছে 17.32%। সো আমরা আমাদের লাস্ট ক্লাসে টপ 10 বা টপ 20-তে কারা আছে এটা নিয়ে একটু ডিসকাস করেছিলাম, আজকে এটা নিয়ে আর ডিসকাস করবো না। সো বাংলাদেশে যদি 100 টাকার ঔষধ সেল হয়, এর মধ্যে 17 টাকা 32 পয়সার ঔষধ সেল হয় শুধুমাত্র যে টপ 20 সেলিং প্রোডাক্ট আছে, যেমন আমরা সার্জেলের নাম সবাই জানি। বাংলাদেশে সবচেয়ে বেশি সেল হয় সার্জেলের ওষুধ, যেটার দাম বছরে সেল হয় 816 কোটি টাকার। এবং আমরা যদি দেখি বাংলাদেশের সর্বোচ্চ যে ওষুধগুলো সেল হয় এর মধ্যে 5 নম্বরে রয়েছে সেক্লো, যেইটার মালিক হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল। এটি গত বছর 255 কোটি টাকার সেল হয়েছে। এরপর সেফ, যেটা স্কয়ারের, এইখানে 222 কোটি টাকার সেল হয়েছে। সো আমরা টপ 20 প্রোডাক্টে যদি দেখি, স্কয়ারের 6টি প্রোডাক্ট রয়েছে এবং এই 6টি প্রোডাক্ট স্কয়ারের টোটাল যে রেভিনিউ, আবার বলছি 17.32% হচ্ছে আপনার কন্ট্রিবিউট করছে। তাহলে আপনারা দেখেন যে কী কী ওষুধ রয়েছে স্কয়ারের টপ সেলিং প্রোডাক্ট। সেক্লো, আপনারা সবাই এটার নাম জানেন। সেফের আপনারা নাম জানেন। তারপর হচ্ছে নিক্সামের নাম জানেন। তারপর ফেক্সো, অলমোস্ট সবাই আমরা এই ট্যাবলেটটা খাই। তারপর হচ্ছে আমাদের কোমেট অ্যান্ড রসুবা। এই 6টি ট্যাবলেটই স্কয়ার বছরে প্রায় 1,000 কোটি টাকা সেল করে থাকে। এবং স্কয়ারের অন্য যে প্রোডাক্টগুলো বেশি সেল হয়, যেমন আমাদের রয়েছে জিম্যাক্স, তারপর আপনার হচ্ছে ক্যালবোডি, এগুলো আমরা সবাই জানি, এইচ প্লাস, সিবিট, তারপর হচ্ছে আপনার অ্যালাট্রল, আনসুলিন, একটা ইনসুলিন যেটা স্কয়ারের, এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক বেশি সেল হয়। এবং বাংলাদেশের যে টপ 50 সেলিং প্রোডাক্ট রয়েছে এর মধ্যে কিন্তু স্কয়ারেরই রয়েছে 14টি ঔষধ। তাহলে দেখেন স্কয়ারের কিন্তু ইম্প্যাক্ট বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কিন্তু হিউজ। এবং আপনারা জেনে অবাক হবেন, বাংলাদেশে যে রেজিস্টার্ড 40,000 ডক্টর রয়েছে, গত বছর এর মধ্যে 34,000 ডক্টরই স্কয়ারের ঔষধ প্রেসক্রাইব করেছে, কোনো না কোনো ওষুধ ওই ডক্টরগুলো প্রেসক্রাইব করেছে। বাংলাদেশ আমরা জানি যে খুব ভালো পরিমাণ এক্সপোর্ট করছে, এবং শুধুমাত্র এই বছরই বাংলাদেশের ওভারঅল এক্সপোর্ট গ্রোথ যদিও নেগেটিভ, কিন্তু আপনারা দেখে অবাক হবেন যে ফার্মাসিউটিক্যাল সেক্টর কিন্তু 18% গ্রোথ করেছে। এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালের আমরা জানি যে 200 কোটি টাকার মতো এক্সপোর্ট রয়েছে, এইটাও কিন্তু ডে বাই ডে গ্রো হচ্ছে। যদিও র্যানাটা এখানে নাম্বার 1 ইন টার্মস অফ হচ্ছে আপনার এক্সপোর্ট, বাট স্কয়ার ফার্মা ইজ ডুইং আউটস্ট্যান্ডিং। আমরা জানি স্কয়ার ফার্মা কিন্তু গত বছর তাদের যে কেনিয়ার প্রোডাকশনটা ছিল এটা শুরু করেছে, এবং কেনিয়ার প্রোডাকশনে যদি আমরা বলি এখন পর্যন্ত 15 কোটি টাকার টার্নওভার জেনারেট করেছে প্রথম 9 মাসে, মাত্র 30% ক্যাপাসিটি ইউটিলাইজ করতে পারছে। এবং এইটা যখন আস্তে আস্তে ক্যাপাসিটি ইউটিলাইজেশন বাড়বে, স্কয়ার কেনিয়া থেকে কিন্তু একটা বড় ধরনের রিটার্ন এখানে আসবে। এছাড়া ফিলিপাইনে কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যাল একটি নতুন ফার্মা ইউনিট করবে, যেটার জন্য বাংলাদেশ ব্যাংক এবং স্কয়ার ফার্মার বোর্ড থেকে কিন্তু অলরেডি তারা ইনভেস্টমেন্টের জন্য অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছে। এবং আপনার ফিলিপাইনের প্রোডাকশনও কিন্তু সামনের বছরই হয়তোবা শুরু হয়ে যেতে পারে। সো গিভেন অল দিস থিংস, স্কয়ার ফার্মা ইন এ ভেরি গুড শেপ। এবং আমাদের দেশের মানুষ তো ওষুধ খাবে, এটা আমরা জানি, যে কোনো সিচুয়েশনে থাকুক ওষুধ খেতে হয়, এবং স্কয়ারের কিছু ট্যাবলেট একবারে ম্যান্ডেটরি, এবং এগুলো মুখে মুখে কিন্তু মানুষের ছড়িয়ে যায়। এছাড়া আমরা যদি দেখি
ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কিন্তু স্কয়ার ফার্মা ছাড়া আমরা বাংলাদেশে চিন্তাপূর্ণ। আমরা যদি দেখি কেন স্কয়ার ফার্মায় আপনি ইনভেস্ট করবেন, আপনি যদি দেখেন গত কয়েক বছরে স্কয়ার ফার্মা হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করেছে তাদের ক্যাপাসিটি এক্সপ্যানশনের জন্য, এবং তারা কিছু কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিও কিন্তু রিসেন্টলি বিল্ড করেছে। এবং আমরা যদি দেখেন স্কয়ার ফার্মা লাস্ট ইয়ারে যদি ক্যাপাসিটি ইউটিলাইজেশন দেখেন, প্রত্যেকটা প্রোডাক্ট রেঞ্জে কিন্তু অনেক কম ক্যাপাসিটি ইউটিলাইজ হচ্ছে। আমরা যদি ইনসুলিনে মাত্র 17% ওদের সেল হচ্ছে। ইনসুলিনের প্রোডাকশন কিন্তু বা ইনসুলিনের ডিমান্ড কিন্তু দিনকে দিন বাড়ছে। আমাদের এখন এটা থেকে একটা রিটার্ন ইন ফিউচার হয়তো বা ওরা পাবে। আনসুলিন তো অলরেডি চলে, এছাড়া অন্য প্রোডাক্টগুলো হয়তো বা চলবে। এছাড়া আমাদের ক্রনিক ডিজিজ ডে বাই ডে বাড়ছে। আমাদের আপনার অ্যাভারেজ লাইফ টাইম বেড়ে যাওয়ার কারণে আমাদের ওষুধের রিকোয়ারমেন্ট বেড়ে যাচ্ছে, এবং ক্রনিক ডিজিজগুলোর কারণে কন্টিনিউয়াস কিন্তু ওই ওষুধগুলো আমাদের প্রতিনিয়ত খেতে হয়। সো এইগুলোতে কিন্তু স্কয়ার ফার্মা ইজ ডুইং বেটার, এমন এটা ওর ফিউচারেও কিন্তু এখান থেকে গ্রোথ আসবে। এছাড়া স্কয়ার ফার্মা কিন্তু গত বছর তার লাইফ সায়েন্সটা প্রোডাকশন শুরু করেছে, এবং এই বছর আমরা যদি দেখি গত বছর যেখানে মাত্র 270 কোটি টাকা টার্নওভার হয়েছে, এই বছর অলরেডি 9 মাসে কিন্তু 900 কোটি টাকার ওপরে টার্নওভার সে জেনারেট করেছে শুধুমাত্র তার স্কয়ার লাইফ সায়েন্স থেকে। এটা কিন্তু ডে বাই ডে গ্রো করছে, যেটা জেনারেল ফার্মা ইউনিট। আমরা যদি স্কয়ার ফার্মা দেখি, এটা 650-এর উপরে প্রোডাক্ট রয়েছে, এবং মানে হিউজ প্রোডাক্ট বেস, এবং প্রত্যেক বছর কিন্তু তারা 10, 15, 20 বা 30টার মতো প্রোডাক্টটা লঞ্চ করছে। লাস্ট ইয়ারে 30টার মতো প্রোডাক্ট তারা লঞ্চ করেছিল। সো স্কয়ার ফার্মার 2টা ফ্যাক্টরি আছে, একটা গাজীপুরে, আরেকটা আপনার পাবনাতে। সো গাজীপুরের ফ্যাক্টরিটা রিসেন্টলি কিছুদিন ধরে একটু প্রোডাকশন ওরা বন্ধ রেখেছে লেবার আনরেস্টের কারণে, বাট এটা আমরা বিশ্বাস করি বেশি দিন স্থায়ী হবে না। আর যদি স্থায়ী হয় হয়তো বা কিছুটা লেবারদেরকে কম্পেনসেট করা হতে পারে। এক্ষেত্রে গ্রস মার্জিনে একটু ইম্প্যাক্ট আসতে পারে, যেটা কোনো ম্যাটেরিয়াল ইম্প্যাক্ট হবে না। আমরা জানি যে ফার্মাতে অন অ্যান অ্যাভারেজ মাত্র 30% আপনার র ম্যাটেরিয়াল এবং প্যাকেজিংয়ে যায়, 3 to 4% আপনার ফ্যাক্টরি ওভারহেড কস্টে যায়। সো এইগুলো বাড়লেও কিন্তু ওইভাবে ইম্প্যাক্ট ক্রিয়েট করে না। এবং স্কয়ার ফার্মা কিন্তু গত 2 বছরে তাদের কোনো বড় প্রোডাক্ট রেঞ্জ যেগুলো এখানে প্রাইস বাড়াতে পারে নাই। সো ওই প্রোডাক্টগুলোর যদি প্রাইস বাড়ে, লেটসে আমাদের এই 6টা প্রোডাক্টেরই যদি প্রাইস বাড়ে লেটসে 20%, তাহলে কিন্তু স্কয়ার ফার্মার 200 কোটি টাকার সেলস বেড়ে যাবে। সো এই জিনিসগুলো আপনাদের খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলোর প্রাইস কখন বাড়বে। বাংলাদেশে তো অ্যাকচুয়ালি তেমন কিছু কমে না, উই এক্সপেক্ট যে বাড়বেই। এছাড়া স্কয়ার ফার্মার যদি আমরা পজিটিভ বলি, যে এই স্কয়ার ফার্মা আপনার যেহেতু আপনার কেনিয়াতে প্রোডাকশন শুরু করেছে, ওর এক্সপোর্ট দিনকে দিন বাড়বে, ফিলিপাইনেরটা অ্যাড হলে বাড়বে। এবং স্কয়ার ফার্মার আপনারা জানবেন যে ওর কিন্তু ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে 4840 কোটি টাকার আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আছে, যেইটা কিন্তু স্কয়ার ফার্মাকে সবার থেকে এগিয়ে রাখে। এবং এই যে আমাদের ইন্টারেস্ট রেট দিন দিন বাড়ছে, এখানে কিন্তু স্কয়ার ফার্মা একটা বড় ধরনের মানে গেইন জেনারেট করবে। যদিও স্কয়ার ফার্মার ট্রেজারি ম্যানেজমেন্ট আমি বলবো একটু বাজে। এত টাকা থাকলে আমি হয়তো বা এখন 2-1টা ফার্মাকে কিনে রিস্ট্রাকচার করতাম, বা ভালো ফার্মাগুলোকে কিনে আমি আরও বড় হয়ে যেতাম, মার্কেট শেয়ারটা বাড়িয়ে ফেলতাম। সো স্কয়ার ফার্মা শুড ডু দিস সর্ট অফ ওয়ার্ক। অথবা তাদের কী করা উচিত, তাদের ট্রেজারি বিল এবং কয়েক মাস পরে ট্রেজারি বন্ডে একটা বড় ধরনের ইনভেস্টমেন্টে যাওয়া উচিত, যেটা থেকে তারা লং টার্ম রিটার্ন জেনারেট করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড স্কয়ার ফার্মা কিছু আদার ইনভেস্টমেন্ট রয়েছে, কিছু শেয়ারে ইনভেস্টমেন্ট রয়েছে, অলমোস্ট 960 কোটি টাকার মতো শেয়ারে ইনভেস্টমেন্ট রয়েছে। যেহেতু শেয়ারগুলোর প্রাইস বাড়ছে, উই এক্সপেক্ট যে এইখান থেকেও স্কয়ার ফার্মা একটু ভালো রিটার্ন জেনারেট করবে। এছাড়া আমরা যদি দেখি স্কয়ার ফার্মার কিছু সাবঅর্ডিনেটেড বন্ডে ইনভেস্টমেন্ট রয়েছে, যেগুলোর অ্যামাউন্ট খুব সিগনিফিক্যান্ট না, বাট আই থিঙ্ক যে এর মধ্যে ট্রাস্ট ব্যাঙ্ক এবং ইসলামী ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডে আমরা এত ভালো ব্যাংক হিসাবে ওদেরকে বলতে পারবো না। এখন আমরা দেখব যে স্কয়ার ফার্মাকে যদি আমরা ইনভেস্ট করতে চাই, স্কয়ার ফার্মার কী অবস্থায় আছে। আমাদের স্কয়ার ফার্মার আমরা যদি দেখি, এখানে 88 ক্রোর শেয়ার আছে, এবং এটা খুব বড় ফ্রি ফ্লোটের একটি শেয়ার। এটা আমরা জানি যে এখানে স্পন্সরের হোল্ডিং 35%, ইনস্টিটিউট হোল্ড করে 14.83%, ফরেন একটা বড় হোল্ডিং কিন্তু এখানে আছে 14.16%, এবং পাবলিকেরও কিন্তু একটা বড় হোল্ডিং আছে এই কোম্পানিতে। এটা ফ্রি ফ্লোট বড় হওয়ার কারণে কিন্তু মানে মার্কেটে অত বেশি এটার ইম্প্যাক্ট ক্রিয়েট হচ্ছে না, বা তাড়াতাড়ি বাড়তে পারছে না, কারণ অনেক সেলার এসে পড়ে। বাট এটা কিন্তু মানে অ্যাজ অফ নাও আমরা বলতে পারি খুবই আন্ডার ভ্যালুড একটি শেয়ার। এটা আজকে 9.52 পিতে ট্রেড হচ্ছে, উইচ ইজ ভেরি ভেরি লো আই থিঙ্ক। এছাড়া আপনার গিভেন দ্য কোম্পানি সাইজ, গিভেন দ্য কোম্পানি মার্কেট শেয়ার, অ্যান্ড গিভেন দ্য প্রোডাক্ট ইট হ্যাজ অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট ইট হ্যাজ,
এটার কিন্তু আপনার প্রাইস আর্নিংটা ওইভাবে জাস্টিফাইড না। তারপরে যদি আমরা চিন্তা করি যে স্কয়ার ফার্মা কিন্তু কন্টিনিউয়াসলি তার পে আউট রেশিও বাড়াচ্ছে। আমরা একটা সময় স্কয়ার ফার্মা অনেক কম পে আউট করতো, এটা নিয়ে অনেকের অনেক কথা ছিল। সো রিসেন্টলি আমরা দেখছি যে স্কয়ার ফার্মা কন্টিনিউয়াসলি তার পে আউটটা বাড়াচ্ছে, যেটা আমাদের বাংলাদেশি ইনভেস্টরদের জন্য একটা পজিটিভ হিসাবে আসতে পারে। এবং স্কয়ার ফার্মার জন্য আমি পার্সোনালি বিলিভ করি এটা পজিটিভই হওয়া উচিত, যেহেতু তারা ওই বড় ধরনের কোনো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টে যাচ্ছে না। এত বড় একটা ক্যাশ অ্যামাউন্ট থাকার পর অলমোস্ট 6,000 কোটি টাকার কিন্তু ক্যাশ আছে, ইনক্লুডিং দ্য শেয়ারস। সো এই ফার্ম মানে ওদের ট্রেজারি ম্যানেজমেন্টটা যদি আরেকটু বেটার হতো, দেন উই থিঙ্ক যে স্কয়ার ফার্মাসিউটিক্যালের এখান থেকে আরও অনেক বেটার কিছু করার অপশন ছিল। সো আমরা স্কয়ার ফার্মাসিউটিক্যালের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথগুলো যদি দেখি, আপনারা দেখবেন গত কয়েক বছরে কিন্তু কন্টিনিউয়াস রেভিনিউ গ্রো করেছে। শুধু 2020 সালে ওর রেভিনিউ 2.2% গ্রোথ হয়েছিল। এছাড়া প্রত্যেক বছরই কিন্তু আমরা ডাবল ডিজিট গ্রোথ দেখেছি। ওর গ্রস প্রফিট মার্জিন কন্টিনিউয়াস ডেভেলপ হচ্ছে, ওর নেট প্রফিট আফটার ট্যাক্স বেড়ে যাচ্ছে। আমরা জানি স্কয়ার ফার্মার কিন্তু 3টা অ্যাসোসিয়েট কোম্পানি আছে। স্কয়ার টেক্সটাইল, যেটাও কিন্তু কম্পারেটিভলি প্রতিনিয়ত ভালো পারফরমেন্স করছে, স্কয়ার ফ্যাশনস ভালো করছে, স্কয়ার হসপিটাল ইজ ডুইং বেটার। সো এই কোম্পানিগুলো থেকেও কিন্তু স্কয়ারের একটা ভালো ইনকাম জেনারেট হচ্ছে, এবং এই কোম্পানিগুলো কিন্তু ওয়েল নোন, এবং দুইটা কোম্পানির কিন্তু এক্সপোর্ট খুবই ভালো। এবং আমরা দেখেছি যখন সবগুলো কোম্পানি আপনার এলসি খুলতে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, তখন স্কয়ার ফার্মা কিন্তু এলসি খুলতে প্রবলেম হয় না, কারণ তারা কিন্তু টেক্সটাইলগুলোর হিউজ পরিমাণ এক্সপোর্ট আছে। সো ওই এক্সপোর্টের প্রসিডটাকে ইউজ করে কিন্তু তারা কি করতে পারছে, তারা এই যে ডলার লিকুইডিটি শর্টেজের সময় ভালো বিজনেস করতে পেরেছে। সো আমরা বিলিভ করি, এবং এই যে ডলার লিকুইডিটি সিচুয়েশনটা, এটা বাংলাদেশ সলভ হতে তো আরও কয়েকদিন লাগবে বা আরও কয়েক মাস লাগবে। এই এবং হাই ইন্টারেস্ট রেট মুভমেন্টে অনেকগুলো ছোটো কোম্পানি হয়তো বা মার্কেট থেকে চলে যাবে, বা মিড রেঞ্জের কিছু কোম্পানি হয়তো মার্কেট থেকে চলে যেতে পারে। তো ওই ক্ষেত্রে স্কয়ার ফার্মার উই এক্সপেক্ট যে মার্কেট শেয়ারটা ইন ফিউচার আরও বাড়তে পারে। সো এই ক্ষেত্রে কিন্তু যারা স্কয়ার ফার্মাসিউটিক্যালের ইনভেস্টর আছেন আপনাদের জন্য কিন্তু এটা একটি বড় পজিটিভ জিনিস হতে পারে। এছাড়া আমরা যদি স্কয়ার ফার্মার রেশিওসগুলো দেখি, যে স্কয়ার ফার্মা হচ্ছে আপনার মার্জিনগুলো আপনারা দেখেন, গ্রস প্রফিট মার্জিন কিন্তু 50% ছিল ম্যাক্স, এখন এটা 48% হয়েছে, বা আরেকটু কমেছে এখন। কারণ হচ্ছে আপনারা জানেন ইলেকট্রিসিটি প্রাইস বেড়েছে, তারপর আমাদের ডলারের কস্ট বেড়েছে, কিন্তু ওষুধ কোম্পানিগুলো ওইভাবে কিন্তু আপনার প্রোডাক্টের প্রাইস বাড়াতে পারে না। সো গ্রস প্রফিট মার্জিন একটু হিট হলো, এটা কিন্তু ইন ফিউচার আরও বেটার হয়ে যাবে। কারণ আমরা মনে করি যে গ্লোবাল মার্কেটে যেহেতু ওয়েলের প্রাইস কমে আসতেছে, আমাদের বাংলাদেশে ইলেকট্রিসিটি প্রাইস আর বাড়ানোর তেমন চান্স নাও থাকতে পারে। ওই ক্ষেত্রে কিন্তু গ্রস প্রফিট মার্জিন আর হিট নিতে হবে না, এবং ইবিডা মার্জিন কিন্তু ওরা কন্টিনিউয়াসলি বেটার করতে পারবে উইথ হায়ার সেলস অ্যান্ড ইনকর্পোরেটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড আদার টেকনোলজিস এস ওয়েল। এবং তার নেট প্রফিট মার্জিন কিন্তু আমরা দেখেছি 31 থেকে 29% এসেছে, এবং উই এক্সপেক্ট যে এটা আবার 31% বা 32%-এর দিকে চলে যাবে ইন ফিউচার। এবং ওর কিন্তু আপনারা যদি দেখেন যে ওর আপনার রিটার্ন অন ইকুইটিও কিন্তু আপনার খুবই ভালো। আমরা যদি দেখি রিটার্ন অন ইকুইটি 17% বা 18%, 19% এইরকমই থাকে, এবং তার কিন্তু ক্যাশ কনভার্সন সাইকেলটা অন্যান্য ফার্মা আমরা লাস্ট ডেতে দেখেছিলাম যে অন্যান্য ফার্মা থেকে অনেক কম। সো ওর কিন্তু ওই রকম লোন লাগে না, এবং আমরা কিন্তু এটা ওকে দেখিয়েছি যে স্কয়ার ফার্মার কিন্তু ওই রকম লোন ওর ব্যালেন্স শিটে নাই। এবং এই ব্যালেন্স শিটের লোনটা না থাকার পেছনে একটা বড় কারণ হচ্ছে, মানে রিসেন্টলি কিছু লোন এসেছে 200-250 কোটি টাকা, যেটা মেজরিটি নেওয়া হয়েছে স্কয়ার কেনিয়ার জন্য, বাট লোকালি কিন্তু ওর ওই রকম লোন দরকার হয় না। ওরা হয়তো সোলার টোলার দু একটা করতে গিয়ে কিছু লোন অল্প নিয়েছে, বাট এগুলো খুবই মাইনর। স্কয়ার ফার্মার মতো কোম্পানির জন্য এই লোনটা অ্যাকচুয়ালি কিছুই না। সো হাই ইন্টারেস্ট রেটে কিন্তু স্কয়ার ফার্মা কোনোভাবেই নেগেটিভলি ইম্প্যাক্টেড হচ্ছে না, রেদার এই প্রত্যেকটা জিনিসই কিন্তু স্কয়ার ফার্মার জন্য পজিটিভ। আমরা যদি স্কয়ার ফার্মার একটা ফাইন্যান্সিয়াল মডেল করি, তাহলে আমরা দেখি যে লাস্ট ইয়ার স্কয়ার ফার্মা আমরা ইনকর্পোরেটিং লাইফ সায়েন্স এবং হচ্ছে আপনার আর স্কয়ার কেনিয়ার বিষয়গুলো চিন্তা করে আমরা ধরলাম এই বছর এটা 10% গ্রো করবে, এবং নেক্সট ইয়ারে এটা
15% গ্রো করবে উইথ ইকোনমিক রিবাউন্ড অ্যান্ড এভরিথিং ইজ পজিটিভ। অ্যান্ড আমরা এরপরে 13%, এরপরে 12% এবং লাস্ট ইয়ারে 10% গ্রোথ ধরে নিয়েছি। আমরা ধরেছি যে ইবিআইটি মার্জিনটা আবার তার নর্মালাইজড হয়ে যাবে এবং 32% পর্যন্ত চলে যাবে। এবং হচ্ছে আমাদের যেহেতু এখন ট্যাক্স রেট 20%, আমরা এটাই ধরেছি। আমরা ধরেছি যে স্কয়ার ফার্মা এই বছর যেহেতু তারা ডিক্লারেশন দিয়েছে যে 400 কোটি টাকার মতো তারা ক্যাপেক্স করবে, এবং অলরেডি যেহেতু অনেকগুলো ক্যাপেক্স তার হয়ে গিয়েছে, আমরা এক্সপেক্ট করি সামনে হয়তো বা স্কয়ার ফার্মা অত বেশি ক্যাপেক্স লাগবে না। সো আমরা অ্যাভারেজ 310 থেকে 320 কোটি টাকার মতো ক্যাপেক্স ধরেছি পার ইয়ার। এবং আমরা চিন্তা করেছি যে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালটাও স্কয়ার ফার্মার আস্তে আস্তে কম লাগবে, কারণ হচ্ছে লাস্ট ইয়ারে যেটা অ্যাবনর্মাল লেগেছিল ওই পরিমাণটা সামনের বছরগুলোতে লাগবে না। সো ওর হয়তো বা 300 থেকে 300 কোটি টাকার মতো ওয়ার্কিং ক্যাপিটাল লাগতে পারে, মানে চেঞ্জ হয়ে আসতে পারে ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্টটা অ্যাজ তার সেলস ইজ গোয়িং আপ। এবং 12.5% কস্ট অফ ডেথের ক্ষেত্রে, এবং আমরা যদি রিস্ক পিরিয়ড 12.5% ধরি তাহলে স্কয়ার ফার্মার ডব্লিউসিসি আসে 13%, এবং আমরা টার্মিনাল গ্রোথ রেট যদি 3% ধরি তাহলে স্কয়ার ফার্মার ভ্যালু দাঁড়ায় 290 টাকা 40 পয়সা। সো আমরা জানি যে স্কয়ার ফার্মা আজকে 230 টাকায় ট্রেড হচ্ছে, ওই ক্ষেত্রে 26%-এর মতো একটা ক্যাপিটাল গেইনের সম্ভাবনা আছে স্কয়ার ফার্মা থেকে। এবং এখানে কিন্তু অলমোস্ট আপনার 5%-এর মতো আরও আপনার ডিভিডেন্ড ইল্ড আছে। সো আমরা ওভারঅল বলতে পারি স্কয়ার ফার্মা একটা ভালো মার্কেটে 30% পর্যন্ত আপনাকে রিটার্ন দিতে পারে উইদিন আ ইয়ার, যদি আমাদের এখানে লিকুইডিটিটা বেটার হওয়া শুরু করে। আমাদের এখানে আমাদের যেই নিউ ফর্ম গভর্নমেন্ট তারা যেই $6 বিলিয়ন চাচ্ছে, এটা যদি ইকোনমিতে আসে এবং গিভেন আমাদের লেবার আনরেস্টগুলো কমে যায়, তাহলে উই এক্সপেক্ট যে স্কয়ার ফার্মা খুব দ্রুতই আরও ফরেন ইনভেস্টর পাবে এবং আস্তে আস্তে এইটা তার টার্গেট প্রাইসের দিকে চলে যাবে। আমরা যদি একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করি, স্কয়ার ফার্মাসি 18 সালের দিকে স্কয়ার ফার্মা 331 টাকা পর্যন্ত কিন্তু ট্রেড হয়েছে। এরপর আমাদের মার্কেট যখন ওভারঅল পড়ে গিয়েছে, সো আমাদের মার্কেট যখন ওভারঅল পড়ে গিয়েছিল কোভিড টাইমে এবং হচ্ছে রিসেন্টলি লিকুইডিটি ক্রাইসিসের কারণে, সো স্কয়ার ফার্মা কিন্তু আপ টু 160 টাকা ছিল তার লোয়েস্ট লেভেল ইন কোভিড টাইম। তো রিসেন্টলি আমরা দেখেছিলাম যে 210 টাকা পর্যন্ত স্কয়ার ফার্মা এসেছিল বা 206 টাকা পর্যন্ত যাবে। এরপর যদি সে আরও বাড়ে তাহলে 295 এবং সর্বোপরি শেষ 332 এবং 350 টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি ডাউন সাইডটা বলি, আমি স্কয়ার ফার্মাকে এখন কোনোভাবেই 201 টাকার নিচে দেখি না ইন গিভেন এনি মার্কেট। এছাড়া আমরা যদি আরও কিছু টেকনিক্যাল অ্যান্ড ইন্ডিকেটর দেখি, আমরা যদি একবার শর্ট টার্ম ট্রেড করতে চাই তাহলে যদি আমরা দেখি যে 36-37 লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে পার বলিঞ্জার ব্যান্ড, এবং 226 লেভেলে কিন্তু স্ট্রং সাপোর্ট এখানে আছে। আমরা যদি আরএসআইটা দেখি, সো স্কয়ার ফার্মার আরএসআই যদি দেখি, স্কয়ার ফার্মা আরএসআই আছে হচ্ছে আপনার 54.25। সো এই আরএসআই স্কয়ার ফার্মা ক্যান ডু বেটার, মানে এখান থেকে হয়তো বা মানে এটাকে আমরা ওভারসোল বা ওভারবোর্ড দুটার একটাও বলতে পারছি না, একটা ভালো রেঞ্জে আছে। সো এখান থেকে হয়তো বা সে একটা সাপোর্ট পেতে পারে। আমরা যদি ম্যাকডিটা দেখি, স্কয়ার ফার্মার ম্যাকডি আমাদেরকে সাজেস্ট করছে যে এটা একটু নেগেটিভ ইম্প্যাক্ট আছে, বাট ওভারঅল মার্কেট যদি একটু পুশ আপ করে লেবার আনরেস্টগুলো কমে যায় তাহলে উই এক্সপেক্ট যে এখান থেকে আবার এটা রিবাউন্ড হওয়ার চান্স আছে। বাট আমরা যদি লং টার্ম বলি, স্কয়ার ফার্মা কিন্তু আপনাকে 330 টাকা পর্যন্ত রিটার্ন দিতে পারে। এবং ফান্ডামেন্টালি যদি আমরা 13% মানে 12.5% রিস্ক ফ্রি রেটও ধরি তাহলেও এটা 290 টাকা পর্যন্ত যাওয়ার কিন্তু একটি ভালো চান্স আছে। সো যারা আপনারা ইনভেস্ট করতে চান, এবং স্কয়ার ফার্মার কিন্তু আমরা আগেই বলেছি যে এখন মাত্র 10 পিতে ট্রেড হচ্ছে, সো হিস্ট্রিক্যালি এটা 15 পিতে ট্রেড হতো। সো 15 পিতে কিন্তু যদি আমরা ট্রেড করি স্কয়ার ফার্মাকে, তাহলে কিন্তু আমাদের এই স্কয়ার ফার্মা কিন্তু একটি ভালো রিটার্ন দিতে পারে। ওই ক্ষেত্রে আমরা যদি 15 পি ধরি, আমাদের স্কয়ার ফার্মার এই বছরের যে রিটার্ন আছে ইপিএস 18 টাকা 24 পয়সা, এটাকে যদি আমরা অ্যানুয়ালাইজ করি তাহলে 24 টাকা 25 পয়সা আসে। এটার সাথে যদি 15 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 363 পর্যন্ত যাওয়ার কিন্তু চান্স আছে ইন টার্মস অফ রিলেটিভ ভ্যালুয়েশন। তাহলে দেখেন, আমরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি বা ডিসিএফ করি, তাহলে ডিসিএফে এটা আসে যে এটা কিন্তু আপনার 290 টাকা। যদি আমরা রিলেটিভ ভ্যালুয়েশন করি তাহলে 363 টাকা আসতেছে, এবং টেকনিক্যালিও কিন্তু 332 টাকা পর্যন্ত যাওয়ার একটি হাই চান্স আছে। সো ওই ক্ষেত্রে আমরা বলতে পারি স্কয়ার ফার্মা ইজ
হাইলি আন্ডার ভ্যালুড। যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তারা হয়তো বা স্কয়ার ফার্মা কিনতে পারেন, কিন্তু এখন অনেকে বলতে পারেন যে স্কয়ার ফার্মা হয়তো একটু বেড়ে গেছে, বাট স্কয়ার ফার্মা কিন্তু সিগনিফিক্যান্টলি ওই রকম বাড়ে নাই। উইথ গ্রেটার পার্টিসিপেশন ফ্রম দ্য মার্কেট, উইথ আ ফান্ডামেন্টাল মার্কেট, উই এক্সপেক্ট যে স্কয়ার ফার্মা এখান থেকে ভালো একটি রিটার্ন আপনাদেরকে দিবে। আজকে এই পর্যন্তই, অন্যদিন অন্য একটি টপিক নিয়ে আমরা আসবো। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।